আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দেব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের শিরোনাম। ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়ের নতুন সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তানের আদালত। সোমবার রায় ঘোষণার কথা থাকলেও আদালতের বিচারপতি নাসির জাভেদ রানা জানিয়েছেন শীতকালীন ছুটি ও হাইকোর্টের কার্যধারার কারণে রায় ঘোষণার তারিখ পরিবর্তন করা হবে। ১৯ কোটি পাউন্ড তসরুপের অভিযোগে ন্যাশনাল এনকাউন্টেবিলিটি ব্যুরো ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে মামলা করেছিল। বাংলাদেশের কাছে ২০০ কোটি টাকা পায় ভারত। বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিল বাবদ ত্রিপুরা ২০০ কোটি রুপি পাওনা রয়েছে বলে জানিয়েছে রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সাহা। ত্রিপুরা সরকার বাংলাদেশকে ৬০ থেকে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে, যা ২০১৬ সাল থেকে শুরু। এই বিদ্যুৎ সরবরাহ ভারতের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে এক চুক্তির আওতায় হচ্ছে, কিন্তু বর্তমানে বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহের জন্য ২০০ কোটি রুপি বকেয়া রেখেছে। এই বকেয়ার পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা আশা করছি বাংলাদেশ তাদের বকেয়া পরিশোধ করবে যেন বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে। এদিকে বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে নতুন কমিশন গঠন বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এক অর্থ বছরে বিমানের আয় ১০,৫০০ কোটি টাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৩-২৪ অর্থ বছরের রেকর্ড পরিমাণ ১০,৫৭৫ কোটি টাকা আয় করেছে। এর মধ্যে অপারেশনাল মুনাফা অর্জিত হয়েছে ১,৫৫৬ কোটি টাকা। এদিকে স্ত্রী সন্তান সহ শাহরিয়ার আলমের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও তার স্ত্রী সিলভিয়া পারভিন, দুই ছেলে সাদমান শাহরিয়া ও আহনাফ শাহরিয়ারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি অনুযায়ী দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২,০০,৪২,৮০০,০০০ $। আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিজিবিকে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার জার্মানিতে হামলা চালাতে পারেন পুতিন। এবার ইয়েমেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর হুঙ্কার দিয়েছে নেতানিয়াহু। মধ্যপ্রাচ্য জুড়ে চলছে অস্থিরতা। গাজা, লেবানন ও ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে দেশটি। এবার আরও এক দেশ ইয়েমেনকে হুঙ্কার দিয়েছে নেতানিয়াহু। জিম্মিদের নিয়ে নতুন তথ্য দিল ইসরায়েলি সংবাদ মাধ্যম। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ১ বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এই হামলায় গাজায় থেকে ইসরায়েলের জিম্মিদের অনেকের মৃত্যু হয়েছে। এর মধ্যে জিম্মিদের নিয়ে নতুন তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা বলছে গাজায় বেশ কয়েকজন জিম্মি জীবিত, তবে তাদের জীবন শঙ্কায় রয়েছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি বন্দি বিনিময় আলোচনার মধ্যে তথ্য জানিয়েছে গোষ্ঠীটি। এদিকে কাতারকে চাপ দিয়ে বেকায়দায় ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্রের শত চাপেও দমেনি কাতার। এখন সেই কাতারকে ভয় দেখিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, কিন্তু কাতারও কম যায় না। ইউরোপীয় ইউনিয়নের চোখে চোখ রেখে কথা বলছে দেশটি। উল্টো ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঙ্কার দিয়েছে দেশটি। মরুময় দেশ কাতারের শ্রম বাজার নিয়ে দীর্ঘদিনের অভিযোগ। দেশটি জোরপূর্বক শ্রমের বাধ্য করে। পরিবেশগত ক্ষয়ক্ষতি নিয়েও দোহার খুব একটা মাথা ব্যথা নেই। আর এই ইস্যুতে সামনে এনে কাতারকে চাপে ফেলতে চাইছে ইউরোপীয় ইউনিয়ন। গ্রেফতার আতঙ্কে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু। ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে শক্তি প্রত্যয় নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিল নেতানিয়াহু। তেল আবিবের দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে রোববার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। ইসরায়েলকে লক্ষ্যবস্তু করায় তিনি ইরানের অশুভ অক্ষের শেষ অবশিষ্ট হাত অভিহিত করে তাদেরকে সতর্ক করেছেন। তিনি বলেন, আমরা ইরানের অশুভ অক্ষের সন্ত্রাসী অস্ত্রের বিরুদ্ধে শক্তি নিয়ে কাজ করব। তাই আমরা হুতিদের বিরুদ্ধে পরিশীলিতভাবে শক্তি ও প্রত্যয় নিয়ে কাজ করতে যাচ্ছি। এদিকে সিরিয়ার শাসকদের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ নেই আমাদের, জানালো ইরান। বাংলাদেশের সরবরাহ কমেছে বিদ্যুতের। শ্রীলঙ্কায় বিদ্যুৎ বিক্রি করতে চায় আদানি গ্রুপ। ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার রায় স্থগিত। এখন পর্যন্ত পুতিন ও ট্রাম্পের বৈঠকের আয়োজনের জন্য কোনো বাস্তব তাগিদ নেই, বলল ক্রেমলিনের মুখপাত্র। বাংলাদেশের দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিকীকে জিজ্ঞাসাবাদ করল যুক্তরাজ্যের কর্মকর্তারা। দেশে দেশে নৈরাজ্য সৃষ্টি আমেরিকার পরিকল্পনা, বলেন আয়াতুল্লাহ আলী খামেনি। কাজানের ড্রোন হামলায় ইউক্রেন ধ্বংসের ঘোষণা দিলেন পুতিন। চলতি সপ্তাহে রাশিয়ার কাজান শহরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, যার সীমান্ত থেকে প্রায় ১,০০০ কিলোমিটার দূরে শহরে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে আঘাত হানে, যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে ছাত্র আন্দোলনে উত্তাল সার্বিয়া। একটি স্টেশনে ছাদ ভেঙে ১৫ জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছে বলকান দেশ সার্বিয়া। ক্ষমতাচ্যুত স্বামী বাশার আল আসাদকে ডিভোর্স দিয়ে যুক্তরাজ্যে ফিরতে চান তার স্ত্রী। আফগানিস্তানে আবারও দূতাবাস চালু করল সৌদি আরব। রাহাত ফতেহ আলী খানের সম্মানে পাকিস্তানের হাই কমিশনের নৈশভোজ। রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার হুঙ্কার দিয়েছে এস আলম। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন। বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলম বিনিয়োগ ধ্বংসের অভিযোগ এনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছেন। এস আলমের দাবি, শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার তার সমস্ত সম্পদ জব্দ, বিনিয়োগ ক্ষতিগ্রস্ত করেছে। এই ক্ষতি আদায়ের জন্য তিনি আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন। এদিকে অতীতে যারা নির্বাচনী অপরাধ করেছে তাদের শাস্তির মুখোমুখি হতে হবে, বললেন বদিউল আলম মজুমদার। এদিকে হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বছর
বছর খানিক সময় পেলে সংস্কার করা হয়ে যাবে বললেন আসিফ নজরুল। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, সংস্কারের কোনো বিকল্প নেই, বছর খানিক সময় পেলে সংস্কার কাজগুলো হয়ে যাবে। এদিকে শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।